শ্যামা, মায়ের যখন আমার অভিশাপ ভঙ্গের কথা ছিল তখন আমার জিন সত্তা পুরোপুরি আমার নিয়ন্ত্রণ নিতে পারেনি, তাই সে আমার মানুষ সত্তাকে পুরোপুরি গ্রাস করতেও পারেনি। তাই তখন অভিশাপ ভঙ্গ হতেই আমি সুস্থ হয়ে যেতাম। কিন্তু সেই রাতে মায়ের সেই ভয়াবহ মৃত্যু একটু একটু করে নিজের চোখের সামনে দেখতে গিয়ে আমার দুর্বল মানুষ সত্তা সেই রাতে পুরোপুরি শক্তিহীন হয়ে পড়েছিল। সেই সুযোগে জিন সত্তা পুরোপুরি আমার মানুষ সত্তাকে তার অধীন করে ফেলে। আমার শরীর মানুষের হলেও আমার জিন সত্তা অনেক আগেই আমার মানুষ সত্তার সাথে মিলে এক হয়ে গিয়েছে। সে আমার আত্মার অংশ, আমার শরীরকে তার মনে করে। এখন সে মুক্তি পেলে সে আমাকে না নিয়ে যাবে না। আমার মানুষ সত্তা তার অধীন। আমার শেকল ছিন্ন হওয়ার সাথে সাথে সেই জিন সত্তার মতো আমিও ভস্ম হয়ে মিলিয়ে যাব। সেই সাথে মিলিয়ে যাবে আমার রেখে যাওয়া সব স্মৃতি, কারণ সে মনে করে জিনের মৃত্যুর পর কোনো পার্থিব স্মৃতি মানুষের মনে থাকতে নেই। এসব আমি আমার জিন সত্তার মনোভাব দেখে আন্দাজ করেছিলাম। কিন্তু ওই বৃদ্ধ ফকিরের সাথে দেখা হওয়ার রাতে আমি তার থেকে জানতে চাই আমার ভাবনাটা ঠিক কিনা। তিনি নিশ্চিত করেছেন আমি যা ভাবছি সব সত্য। শ্যামা চোখ বন্ধ করে ফেলে এই কথা শুনে। বন্ধ চোখের কর্নিশ বেয়ে গড়াতে থাকে অশ্রু। সেই ফুফাতে ফুফাতে জিজ্ঞেস করে, তার মানে আপনি বলতে চাইছেন আমার নিজ হাতে আপনাকে মৃত্যু দিতে হবে? এই জন্য কি দিব্য আর নীলাকে আমার ভবিষ্যৎ থেকে সরিয়ে দিয়েছেন, কারণ আপনি থাকবেন না আমাকে ভবিষ্যতে রক্ষা করার জন্য? এই জন্যই এত জিজ্ঞেস করার পরেও নিজের সত্যটা বলেননি। শেষ রাতের জন্য অপেক্ষা করছিলেন, মানে শেষ রাতে সবটা বলবেন আমাকে। সেই রাতেই চন্দ্রগ্রহণ হবে। আমার এমন দুর্বল অবস্থায় আপনি আপনার অভিশাপ ভঙ্গ করে চলে যাবেন, আর আমি সকালে চোখ খুলে দেখব আপনি নেই। আর আমি বুঝতেও পারবো না আমি আপনাকে হারিয়ে ফেলেছি। আপনার কোনো স্মৃতি থাকবে না আমার ভবিষ্যৎ জীবনে, তাই তো? অরণ্য, এতটা পাষাণ, এতটা নির্দয় আপনি কিভাবে হতে পারলেন আমার প্রতি? এটা অন্যায়, অবিচার। কেন হারাতে হবে আমার আপনাকে? আমি কি দোষ করেছি যে আমার সাথে এমনটা হবে? আমার আপনার স্মৃতিগুলো রাখার অধিকার নেই কেন? আমি কি এখন কোনোদিন আপনাকে মনে করে কাঁদতেও পারবো না? এই জন্যই কি বলেছিলেন আমাদের ভালোবাসা ভুল ছিল? তাহলে ভালোবাসা হয়ে কেন এসেছেন আমার জীবনে? এসেছেন যখন থাকতে হবে। কোথাও যেতে দিব না আপনাকে। এই ঘর বন্দি হয়ে থাকবো আমরা। তাহলে আপনি হারিয়ে যাবেন না, তাই তো? চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। বলতে বলতে জোরে জোরে হাঁপাতে থাকে শ্যামা। নিঃশ্বাস নিতে পারছে না যেন। হঠাৎ অরণ্য বিচলিত হয়ে তাকে কাছে টেনে নিতে চায়, কিন্তু শ্যামা বাধা দিয়ে অসংলগ্ন পায়ে উঠে দাঁড়ায়। আমাকে একটু একা ছেড়ে দিন অরণ্য। কিচ্ছু ভালো লাগছে না আমার। আমি আমার ঘরে যাই। একটু একা থাকতে দিন আমাকে। ভাবতে হবে, অনেক ভাবতে হবে। সব গুলিয়ে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে। অরণ্যের চোখ থেকে অশ্রু গড়াতে থাকে শ্যামার এমন অসংলগ্ন অবস্থা দেখে। সে জোর করে শ্যামাকে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরে শ্যামাকে। শ্যামা ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে। অনবরত অরণ্যর বুকে কিল বসাতে বসাতে দৌড়ে আসা গলায় বলে, একা ছেড়ে দিতে বলেছি, কথা কানে যায়নি? আমার একটু সময় দরকার, আমাকে একা থাকতে দিন। অরণ্য কাঁদতে কাঁদতে বলে, 15 দিন পর একেবারেই চলে যাব, তখন ইচ্ছা মতো একা থাকতে পারবে। থমকে যায় শ্যামা। অরণ্যের বাহু বন্ধনী থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করার বদলে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে তাকে। মিথ্যে কথা, আপনার ধারণা ভুল। ওই ফকিরও মিথ্যা বলছে। শ্যামা থেকে অরণ্যকে কেউ আলাদা করতে পারবে না। আমরা এত বিপদ কাটিয়ে এসেছি শুধু ভাগ্যের জোরে নাকি? দেখবেন আপনি যত দূরেই হারিয়ে যান, আমি ঠিক খুঁজে আনবো আপনাকে। এই জীবনে আপনাকে, আপনার স্মৃতিগুলোকে কেউ কেড়ে নিতে পারবে না আমার থেকে। বিধাতা এত নিষ্ঠুর হতে পারেন না। আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার এত বড় সর্বনাশ কেন করবেন তিনি? অরণ্য নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। শুধু কি বলে বোঝাবে ওকে? তার কারণে এই অবস্থা তার ভালোবাসার মানুষটার। সে নীরবে
তার মাথায় হাত বোলাতে থাকে। ঘড়ির দিকে তাকায় অরণ্য। রাত 3টা বাজে এখনো। আজকের রাতটা অনেক দীর্ঘ হতে চলেছে তাদের জন্য। শ্যামা এখনো তার বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে চলেছে। কাঁদুক, তবু আবেগের বসে নিজের ক্ষতি না করে বসে এ ভয়ে জান শুকিয়ে যাচ্ছে তার। ওকে ভেঙে পড়তে দেওয়া যাবে না একদম। অরণ্য মুখ নামিয়ে শ্যামার কপালে গভীর চুমু খেয়ে বলে, আজকের জন্য অনেক হয়েছে শ্যামা। আমি জানি একসাথে অনেক ঝড় বয়ে গেছে তোমার উপর। আজকের মতো একটু ঘুমানোর চেষ্টা করো। বিশ্রাম দরকার তোমার। আর কেঁদো না। আমার সহ্য হয় না তোমার এই অশ্রুগুলো। কথা দিন আমাকে, আমাকে ছেড়ে যাবেন না। কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যাবেন। আপনি যেখানে যাবেন, নয়তো এখানেই থাকবেন আমার সাথে। সহ্য করতে পারবে রোজ রোজ আমাকে এই অবস্থায় দেখতে? শ্যামা চুপ হয়ে যায়। সে আসলেই পারবে না। কি বলছে এখন নিজেও জানে না। অরণ্য বলতে থাকে, তবে আমি তৈরি ছিলাম এভাবেই আরও কয়েকটা বছর থাকতে। একটু কষ্ট হলেও তোমার সাথে আরও কিছুটা সময় কাটানোর অনেক ইচ্ছা ছিল। এতদিন কষ্ট সহ্য করেছি, আর একটু না হয় করলাম। তোমার সাথে আরেকটু থাকার লোভ দিন দিন বাড়ছিল আমার শ্যামা। কিন্তু এখন বিষয়টা জটিল হয়ে দাঁড়িয়েছে। তোমার প্রাণ সংকটে আছে, তাই যত দ্রুত সম্ভব অভিশাপ কাটাতে হবে। তুমি চাইলেও সারা জীবন এই বাড়িতে আটকে থাকতে পারো না শ্যামা, কারণ তোমার আমি ছাড়াও আরেকটা পরিবার আছে। আমার অভিশাপ তাদের ক্ষতি করতেও ছাড়বে না তোমাকে এই বাড়ি থেকে বের করার জন্য। তাই বলছি শ্যামা, মাঝখানে 15টা দিন আছে। ভালো করে ভেবে দেখো তোমার কি করা উচিত। তোমার কাছে 3টি পথ খোলা আছে। 1, আমরা যেভাবে আছি সেভাবেই থাকবো, কিন্তু এই পথ বেছে নিলে তোমার পরিবারের উপর বিপদ আসবে। তোমাকে তোমার প্রাণের মায়া ভুলে হলেও এই বাড়ি ছেড়ে বেরোতে হবে। বিপদ রাতে আসলে আমি তোমাকে রক্ষা করতে পারবো, কিন্তু দিনের বেলায় হলে অপঘাতে তোমার মৃত্যু হবে। আর আমি সারা জীবনের জন্য আটকে যাব এই পৃথিবীতে, কারণ আমার পক্ষে তোমার পর অন্য নারীকে জীবনে জায়গা দেওয়া অসম্ভব। আমি আর কখনো ভালোবাসা খুঁজতে যেতে পারবো না অন্য নারীতে। 2, ভুলে যাও তোমার বাইরে একটি পরিবার আছে। তাদের বিপদ হলেও তুমি যাবে না। কিন্তু তবুও শ্যামা, তুমি সাধারণ মানুষ। এক সময় তোমার মৃত্যু ঘটবেই, কিন্তু আমি অমর। তাই এই ক্ষেত্রেও আমি চিরকালের জন্য আটকে যাব এই পৃথিবীতে। আর 3, যেটা আমি ঠিক মনে করি, 15 দিন পর আমাকে মুক্তি দিয়ে দাও। আমি আমার সকল অর্থ তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করে দিয়েছি। আমি চলে যাওয়ার পর নতুনভাবে নিজের জীবনটা সাজিয়ে নিও। আপনি একটু চুপ করবেন অরণ্য? ভালো লাগছে না আর। আপনার ভাবনাগুলো আমাকে অবাক করে দিচ্ছে রীতিমতো। নতুন করে জীবন সাজিয়ে নিও, কতটা সহজে বলে দিলেন। আপনি ভাবছেন আপনার স্মৃতি মুছে যাবে, মানে আমি কোনো কষ্ট পাবো না, স্বাভাবিকভাবে নতুন জীবন শুরু করতে পারবো। ভুল ধারণা আপনার। আপনিই বলুন, মস্তিষ্কের স্মৃতি না হয় মুছে যাবে, কিন্তু আমার মনের অনুভূতিগুলোও কি হারিয়ে যাবে নাকি? সেগুলো ঠিক এমনই থাকবে। কোনো সুগন্ধির দোকানে গেলে মন ঠিকই সেই এক সুবাস খুঁজে বেড়াবে, যেটি খুঁজে না পেয়ে আশাহত হব আমি। শুধু জানা থাকবে না কার সুবাস খুঁজে বেড়াচ্ছি আমি। লাল রক্তজবা ফুল দেখলে অকারণেই মন কেঁদে উঠবে। হঠাৎ করে মনে অভিমান জাগবে, এই ফুল আমি ঘুম থেকে উঠে আমার বিছানায় খুঁজে পাই না কেন? কিন্তু এই অকারণ অভিমানের কারণটা জানা থাকবে না। শুধু রাত 12টা বাজলে ঠিক কারো শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খাবে। অশান্ত মন সেই শান্তির স্থানকে খুঁজে বেড়াবে। বুক ফেটে কান্না তখনও আসবে, কিন্তু কার জন্য কাঁদছে আমার মন, সেইটাই শুধু জানা হবে না। এইটুকুই পার্থক্য শুধু আপনার স্মৃতি থাকা আর না থাকার মধ্যে। একদিন এভাবেই সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিব হয়তো। তাই বলছি, সব স্বাভাবিক হয়ে যাবে, এমন চিন্তা বন্ধ করুন। আর আপনি যে শেষ রাতে আমার এই হাল করে নীরবে পালাতে চেয়েছিলেন, তার জন্য আমি আপনাকে সারা জীবন ক্ষমা করব না। কি করতে চাও তাহলে তুমি? শ্যামা, আমিও চাই না তোমার থেকে দূরে যেতে। মাঝে মাঝে ভাবনা আসে আমি যাওয়ার পর তুমি অন্য কারো হয়ে যাবে। এই ভাবনাটুকু পছন্দ নয় আমার, কিন্তু না চাইলেও তোমার থেকে দূরে আমাকে যেতে হবে। তোমার ভেবেচিন্তে একটা পথ বেছে নিতেই হবে শ্যামা।
জানি না, আমি কিচ্ছু জানি না, পরে ভাববো। এখন আমাকে একটু ঘুম পাড়িয়ে দিন তো, মাথা ব্যথা করছে অনেক, ঘুমাতে চাই একটু। অরণ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্যামাকে ধাতস্থ করতে পেরে বাকিটাও আস্তে আস্তে সামলে নিবে এই কদিনে। শ্যামার মাথায় আলতো চুমুকে নীরবে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে অরণ্য। এভাবে নীরবতায় কতটা সময় পার হয়েছে জানে না শ্যামা। এক সময় অরণ্যর নিঃশ্বাস ভারী হতে থাকে, তার মাথায় হাত বুলানো বন্ধ হয়ে যায়। শ্যামা আস্তে আস্তে মুখ তুলে অরণ্যর ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবে, এক সময় এই মানুষটার বুকে মাথা রাখতেই শান্তির ঘুম চলে আসতো, কিন্তু আজ তিনিও পারলেন না তার অশান্ত মনটাকে শান্ত করতে। তাকে হারানোর ভয়টা চেপে বসেছে মনে। চোখ বুঝতেও ভয় হচ্ছে। চোখ বুঝলে এই বুঝি মিলিয়ে যাবেন সামনে থেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে শ্যামা রাত 4টা বাজে। উঠে পড়ে শ্যামা সেখান থেকে ঘর থেকে বেরোনোর আগে ঘরের জানালাটা লাগিয়ে দিয়ে পর্দা টেনে দিয়ে যায় ভালো মতো। শ্যামা গোসলখানায় গিয়ে একের পর এক মগ ভরে ঠান্ডা পানি ঢালতে থাকে মাথায়। নিজেকে স্বাভাবিক করতে চায় সে যত দ্রুত সম্ভব। একটু পর ভোর হবে, তাকে অরণ্যের পাশে থাকতে হবে, ভাবতে হবে তাদের ভবিষ্যৎ নিয়ে, নিতে হবে একটি কঠিন সিদ্ধান্ত। অবশ্য সে ইতিমধ্যে নিয়ে নিয়েছে সিদ্ধান্ত। তার পক্ষে আর যাই হোক তার প্রিয় মানুষটাকে এভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখা অসম্ভব। শুধু নিজের স্বার্থের কথা ভেবে ওনাকে এভাবে চিরকাল আটকে রাখতে পারেন না সে। মন মানছে না তাকে যেতে দিতে, কিন্তু ভাগ্যের হাতে বন্দি যখন দুজন, তখন বাকিটাও ভাগ্যের উপর ছেড়ে দিল না হয়। সে ঠিক করেছে আর কাঁদবে না অরণ্যর সামনে এখন থেকে। কেঁদে বুক ভাসানোর সময় নয় এটা। যেখানে অরণ্যের সাথে কাটানোর দিনগুলো সীমিত, সেখানে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। একটা মুহূর্ত কান্না করে নষ্ট করা যাবে না। সব সময় নিজেও হাসি মুখে থাকবে, অরণ্যকেও হাসি খুশি রাখবে। বিদায় জানাতে হলে হাসি মুখে বিদায় জানাবে। তার কাছে ওনার স্মৃতিগুলো না থাকলেও উনি যেন তাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারেন। ওনার তিক্ত অতীতের ছিটে ফোটাও ওনার গমনকালের সঙ্গী হতে দিবেন না পণ করে সে। অন্তত এইটুকু সে করতেই পারে তার অর্ধাঙ্গিনী হিসাবে। বাকিটা বিধাতার ইচ্ছা। উনি জানেন কি ঠিক করে রেখেছেন তাদের জন্য। নির্জনা কুঠির সিঁড়িতে বসে একদিনে এসব ভাবছিল শ্যামা। আকাশ একটু ফর্সা হতে শুরু করতে উঠে দাঁড়ায় শ্যামা। অরণ্য উঠেই তাকে তার পাশে চাইবে, তাকে তার অর্ধাঙ্গিনী হিসাবে তার শিউরে বসে তার কষ্ট ভাগ করে নিতে হবে। সহ্য খানিকটা তাকেও করতে হবে। তার সাথে ঠান্ডা পানির গামলা আর পরিষ্কার ন্যাকড়া নিয়ে ফিরে যায় শ্যামা অরণ্যর কাছে। সন্ধ্যায় অরণ্যর শেকল মিলিয়ে যেতে সে ধরফরিয়ে উঠে বসে একদোলা রক্ত বমি করে। শ্যামা এবার শান্তভাবে নিচ থেকে তাকে কুলকুচি করতে সাহায্য করে, তাকে পানি খাইয়ে তার গা মুছিয়ে দেয় আস্তে আস্তে। অরণ্য একদিনে তাকিয়ে পর্যবেক্ষণ করে চলেছে শ্যামাকে, বোঝার চেষ্টা করছে সে আসলে স্বাভাবিক কিনা। আজ সারাদিন না সে একটা কথা বলেছে না কান্নাকাটি করেছে। শ্যামা ভাত মাখাতে মাখাতে অরণ্যর অনুসন্ধানী দৃষ্টির দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, কি দেখছেন ওভাবে? আমি সত্যি সামলে নিয়েছি নিজেকে। নিজের দুর্বল শরীরটার ওপর এত চাপ নেবেন না তো, আমি ঠিক আছি। অরণ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে অবশেষে তার হাসি মুখ দেখে। কাল থেকে ভয়ে ভয়ে ছিল কিভাবে সামলাবে ও নিজেকে। উল্টোপাল্টা কিছু ভেবে নিজের ক্ষতি না করে বসে এই চিন্তা পাগল হয়ে যাচ্ছিল এতক্ষণ। সে আমার স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আজকে আপনার পছন্দের চিংড়ির ঝাল রান্না করেছে। অনেক বড় বড় চিংড়িগুলো। রিমুর রান্নার হাত কিন্তু আমার থেকেও ভালো। খেয়ে ভালো লাগবে আপনার। এর থেকে মনে পড়লো অরণ্য, সমরেশ চাচা আমাকে বলেছিলেন আপনি নাকি এই চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খান না, কারণ কাটা বাছতে পারেন না আপনি। আপনি একেবারে প্রকৃত ধনী বাবার অতি আদরের বাদর ছেলে হওয়াটা দেখছি। অরণ্য হালকা হেসে ধীরে ধীরে বলে, এটা শুধু বাহানা ছিল। আসলে ছোটবেলায় একবার মাছ খেতে গিয়ে কাটা বিঁধে গিয়েছিল গলায়। অনেক কষ্ট পেয়েছিলাম তখন কয়েকদিন। আর আমি হলাম বিদ্রোহী মানুষ। কেউ আমাকে ব্যথা দিলে তাকে 2-4 ঘা দিতে না পারলে শান্তি নেই আমার। কিন্তু এই কাটা যতই কষ্ট দিক, গলার কাটাকে 2-4 ঘা দেওয়া তো দূরে থাক, গলা থেকে উপড়েও ফেলতে পারিনি। সেই রাত থেকে আর কাটাওয়ালা মাছ খাইনি আমি। ছোটবেলার অভ্যাসটা তাই এখনও রয়ে গিয়েছে মাছ হিসেবে। তাই এই চিংড়িটাই প্রিয় আমার। ভদ্র মাছ, পেটে পেটে কোনো শয়তানি নেই। শ্যামা হেসে কুটি কুটি হয় অরণ্যের ছোটবেলার কাহিনী শুনে। ছোটখাটো স্মৃতি
চারণের মাঝে তাদের খাওয়ার পর্ব শেষ হয়। অরণ্য খাওয়া শেষ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে শ্যামার কোলে মাথা রেখে। শ্যামা তার মাথায় হাত বুলাতে বুলাতে অপেক্ষা করে তার জেগে ওঠার। আজ আরেকটা দিন এভাবেই কেটে গেল। 14টা দিন বাকি, আর সময় হঠাৎ এত দ্রুত চলে যাচ্ছে কেন? এখানে থেমে গেলে কি হয়? এই রাত কখনো না ফুরালে, সূর্যের আলো কখনো না ফুটলে তার জীবনের অন্ধকারগুলো ফিরে আসতো না আর। তার ভাবনার মাঝে সময় তার নিজস্ব গতিতে পার হয়ে যায়। রাত 12টা বাজে, অরণ্য জেগে ওঠে। শ্যামা তার নড়াচড়া বুঝতে পারায় ফিরে তাকায় তার দিকে। ততক্ষণে অরণ্য উঠে বসে তাকে নিজের কাছে টেনে নেয়। কি ভাবছো এত গভীরভাবে? স্মিত এসে জিজ্ঞেস করে সে। অরণ্যের হাসি মুখটা দেখে সেও হেসে ফেলে। শ্যামা অরণ্যের গলা জড়িয়ে ধরে বলে, ভাবছি আপনাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে গেলে কেমন হয়, যেখানে কখনো সকাল হয় না। বুদ্ধিটা খারাপ না। এমন জায়গা থাকলে সত্যি ভালো হতো। আমি আমার নৈশ ভ্রমণে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু আফসোস একটাও এমন জায়গা খুঁজে পেলাম না। আমাকে নিয়ে যাবেন? কোথায়? অরণ্য ব্রু কুটি করে জিজ্ঞেস করলো। আপনার প্রিয় স্থানগুলোতে। আপনার ভ্রমণের যে জায়গাগুলো আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, আমিও দেখতে চাই। মুহূর্তেই অরণ্যের চোখ মুখ উজ্জ্বল হয়ে যায়। তুমি যাবে? সত্যি? আমারও অনেক ইচ্ছা তোমাকে নিয়ে যাওয়ার, কিন্তু ওই দিন তোমাকে টেলিপোর্ট করে আনাতে তুমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলে। ভেবেছিলাম আর কখনো এইভাবে যেতে চাইবে না তুমি, তাই আশা ছেড়ে দিয়েছিলাম। ওটা তো প্রথমবার ছিল, তাই এমন লেগেছে। ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আমি কি বলেছি নাকি একবারও যে আমার খারাপ লেগেছে ওভাবে? অরণ্যের মুখের হাসি আরো খানিকটা প্রসারিত হলো শ্যামার উৎসাহ দেখে। সে দ্রুত কদমে খাট থেকে নামতে নামতে বলে ওঠে, তুমি বসো একটু, আমি এক্ষুনি কাপড় বদলে আসছি। বলে সে দৌড়ে গেল তার আলমারির কাছে। হাতের কাছে প্রথমটি শার্ট যেটা পেয়েছে সেটাই পরতে থাকে অরণ্য। শ্যামা অরণ্যের উৎসাহী পিঠের দিকে তাকিয়ে হেসে ফেলে। ওনাকে এতটা খুশি দেখে মনটা প্রশান্তিতে ছেয়ে যায় শ্যামার। অরণ্য ফিরে এসে হাসি মুখে হাত বাড়িয়ে দেয় তার দিকে। চলো, নিয়ে যাব তোমাকে অরণ্যের দুনিয়ায়। শ্যামা সানন্দে তার হাত গ্রহণ করে উঠে দাঁড়ায়, শক্ত করে জড়িয়ে ধরে দুজন দুজনকে। তারপরে অনুভূত হয় সেই একই দম বন্ধকর অনুভূতি। তবে বেশি সময় লাগে না এইবার। বেশ দ্রুত মাটি অনুভব হয় শ্যামার পায়ের নিচে। সে চোখ খিচে বন্ধ করেছিল এতক্ষণ। মাটিতে অবতরণের সাথে সাথে ভেসে আসে পানির কলকল ধবনি এবং অনবরত ঝিঝি পোকার ডাক। চৌকিতে চোখ খুলে তাকায় শ্যামা, সাথে সাথে হারিয়ে যায় আশপাশের মনোমুগ্ধকর দৃশ্যে। চোখ বড় বড় করে দুহাতে মুখ ডেকে আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে সে। তারা একটি পাহাড়ের ছোট্ট ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছে। সেখান থেকেই পানির কলকল ধ্বনি ভেসে আসছে, যা এই নিস্তব্ধ পরিবেশ অনেক স্নিগ্ধ শোনাচ্ছে। আশেপাশে যে দিক চোখ যায়, ঘন কালো জঙ্গল, বড় বড় গাছের ফাঁক গলে চাঁদের আলো এতটা আলোকিত করতে পারেনি স্থানটি। কিন্তু তার কমতি পূরণ করার জন্য হয়তো ছোট ছোট তারার মতো শখানেক জোনাকি পোকা একত্রিত হয়েছে এই জায়গায়, যেগুলো একবার জ্বলছে আরেকবার নিভছে। মনে হচ্ছে যেন আকাশের তারাগুলো জমায়েত হয়েছে এই জায়গাটায়। পুরো দৃশ্যটাই যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। অরণ্য হাসি মুখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামাকে। এভাবে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে বলে ওঠে,